ইনসাফের সাথে বিশ্বকরণ নাগিন আনলা কেন? বিগবাজারের কথা বলছিলাম আপনি। না তুমি বিশ্বকরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাবের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটের যুদ্ধ, রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, কপি ছিল। ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভাবনা, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারণ আছে। কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না, শিডিউল যার টাইপ তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে হবে। বিশ্বকরণ নাগিনের সাথে আজকের ইনসাফের কথা বলছি, তাণ্ডবের ওখানে এটা আসতেই পারে না। তুমি আর প্রশ্ন করো না। আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি। অপারেশন জ্যাকপট, সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র মানে 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে। আমাদের মতো লোক হলে বানাবে আছে, আমাদের তো আমার থেকে অনেক ভালো পরিচালক আছে, তাদেরকে দিয়ে বানাবে। বিগ বাজেট দেওয়া ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেম গীত, আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি 10 বরিশটা, তারপর প্রেম গীত 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম। ওই ছবি রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ। ওই হলে 2 বছর চলছিল প্রেম গীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবো তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলাদের নাম কম আসে, কলাদের নাম আছে। ও খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা, আর চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো। আর বাজেট দিয়ে ছবি হয় না, ওটা প্রশ্নটা কাউকে করো না। হ্যাঁ বলো। না আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট, ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায়। আমি ক্যারেক্টার করে দিয়েছি, ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি। এখানে যারা একজন আছে, এই যে তুমি সাংবাদিকতা করতে, তোমার ডাক দিলে তুমি বাপার মতো অভিনয় করতে পারবা? আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না। বাপ্পাকে আমি করি নাই, বাপ্পাকে আমি সুযোগ দিয়েছি, সে নিজে করেছে, এটা ওর কৃতিত্ব। শেষ। ওটা আমার ছবি না, আমার গল্প। আমি গানে, আমার ছোট ভাই ইফতেখার জাহান সেটা ডাইরেক্টর, আমার আরেক ভাই প্রযোজক। অত্যন্ত ভালো লেগেছে। ওই যে শাবনূর বলছে অনেকদিন পর আমার নামটা আসছে, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে তাই লেগেছে, ভালো লেগেছে। আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে, মানুষ খুশি হবে, এর থেকে ভালো আর কি। তোমরা এতগুলো নিউজ করো, তোমার একটা নিউজ, তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি মানুষ দেখে ভালো বলে দেয়, আমি তো সেদিন রাতে তুমি ঘুমাইতে পারবে না খুশি যে আমার নিউজ থেকে ওরা গ্রহণ করেছে। আমাদের বেলাও তাই। বর্তমান শিল্পী যারা রয়েছেন, আপনি অভিনেতা যারা রয়েছেন তাদের নিয়েও কাজ করেছেন। আপনি 80 দশক 90 দশকে আপনি শিল্পীদের নিয়ে কাজ করেছেন, অভিনয় শিল্পীদের। আমার প্রশ্নটা হলো কি, সেই সময়কার যারা অভিনেতা ছিলেন আর বর্তমান যারা অভিনেতা, সেখানে তুলনামূলক বিচারটা কি দেখেন অভিনয়ের জায়গা থেকে? আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয়নি অদ্যাবধি। কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে? ভালো লাগতে হবে। যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে থাকো বা ছবিগুলো দেখে থাকো, আরেকটি রাজ্জাক হয়নি, আরেকটি আলমগীর হয় না যে 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এরকম বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট কাজ করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা স্বীকৃতি। আলমগীর সাহেব 9 বার পেয়েছে, রাজ্জাক সাহেব 5 বার পেয়েছে, শাবানা 6 বার পেয়েছে।
আজকে একজন 6 বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা 5টা করে রিলিজ মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবি জুরি করেছিলাম পুরস্কারে, জাতীয় পুরস্কারে, তো তখন সাকিব পেয়েছিল, কপি পেয়েছিল। এখন সাকিব একবার পেয়েছে না 2বার পেয়েছে আমি জানি না। আগে তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে সব দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে আপনি ডায়লগটা নেন, আরে কম করে দিও, বলে দেবো। এটা হবে? এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, একজন জার্নালিস্ট আসে না, তোমাকে তো শুনেছে, শুনে ওটা লিখে ফেলেছে, ওটা কি ভালো হলো? তাহলে আজকের আর আগের উত্তরটা পেয়েছো? এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন, যেটা আপনি রাজধানী উদাহরণ দিয়েছিলেন, এই রাজধানী উদাহরণের সাথে বর্তমান শাকিব খানের উদাহরণটা বলতে চান। আপনি আসলে রাজধানীকে আপনার কাছে রেখেছেন, যার আশপাশে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, আশপাশে কেউ নাই, কথাটা সত্যি। আমি বলি, কেউ তো এখন ছবি করে না, কেউ তো ছবি করে না, তার পাশে থাকবে কি করে? কাউন্টারে একজন আসুক, আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে, উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে, কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্য নতুন নতুন নায়িকারা আসে না। কারণ একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবিতে রাখবে, তোর দরকার নাই, যাস নেই। এগুলি কে নিউজ কে করে? আমরা করি, তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। কিন্তু ভাই, একটু যদি জিজ্ঞাসা করি আপনার এই প্রশ্নে, আজকে আপনি যাদের কথা বলছেন, সময় যারা আসলে বিশেষ করে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে, তারাও তো আসলে সোশ্যাল মিডিয়ায় তাদের ঘরের জীবন, যেটা অন্দরমহলের জীবন, তারাও তো আসলে প্রকাশ্যে আনছে না। অন্ধমহলের জীবন সবাই প্রকাশ্যে আসে কিভাবে? অনেকের ক্ষেত্রে আমরা দেখি। না না, অনেকে দেখলে তোমার বউকে প্রকাশ্যে যায় সিনেমার কথা বলতে, বা এখানে এতগুলো সম্মানী জার্নালিস্ট আছে, তাদের বউ, তাদের বোনকে সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রের কথা বলে। তাহলে প্রশ্ন করো কেন? অবান্তরে দিলে কিছু প্রশ্ন, এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি। তোমার জার্নালিস্ট, তোমাদের বুদ্ধি তো আমাদের দেখবে, সে থাকা উচিত। তোমরা ভালো থাকো। আমি একটা কথা বুঝি না, তোমরা বারবার সাকিব খানের কথা বলতে পারো, সে তো হয়ে গেছে, সে হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি, তার কথা জিজ্ঞেস করো না কেন? আরো দুই একটা নায়ক আছে, তাদের কথা জিজ্ঞেস করো। তোমাদের জন্য তো উঠতে পারে না, তোমরা তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য, চলচ্চিত্র জগতের জন্য। তোমরা তো ওগুলি কিছু করো না, তোমরা একটা খোঁজা করে, তোমরা ইউনিভার্সিটিতে যাও না, এই জন্য তোমাদের সাংবাদিকতা সুন্দর না। হ্যাঁ, তুমি কি সাংবাদিকতা করেছো? লেখাপড়া করেছো? সাংবাদিকতা করেছো? তোমরা বারবার খোঁচাচ্ছ, এই জন্য তোমাকে আমি খোঁজা দিলাম। সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায়। একটা ডাইরেক্টরের কাছে আরেকজন ডাইরেকশন না শিখলেও ডাইরেক্টর হওয়া যায়। কিছু কিছু জায়গা আছে না ভালোভাবে না শিখলে পারা যায় না, সেটা ফটোগ্রাফি, সম্পাদনা, ভালো পরিচালনা। আরে হয়েছে, আমি তোমার কইছি, আমি তো তোমরা বলি নাই। অনেকের মনে প্রশ্ন, যে দর্শক বলতেছে, মানে কমেন্টে, যে জন্টু ভাইকে সাকিব খানকে নিয়ে আবারও সিনেমা বানাবে কিনা, এই যে লিখছে কমেন্ট। না, আমি করবো না। এইটা বলছি তো, একটু আগে বলেছি। আমি বেশি দিন সাকিব ব্যস্ত। এখন সাকিবকে নিয়ে গেলে আমাকে এই মাসে, সামনের মাসে আমাকে 10 দিন 5 দিন দিল, আবার 6 মাস পরে গিয়ে আবার 5 দিন দিল। এইভাবে গেলে 1 বছর 1.5 বছর লেগে যাবে একটা ছবি করতে। আমি লেট করে ছবি বানাই না। সাকিব খানের যখন শিডিউল কম ছিল, ব্যস্ততা ছিল না, তখন আমি করেছি এবং খুব সুন্দর 2টি ছবি বানিয়েছিলাম। সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল। ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয়। আমি ওকে আনি নাই, সাকিবকে আমি তৈরি করি না, আমি ওকে নিয়ে প্রথম হিট শুরু করেছি। এবং আমি এই জন্য করবো না যে ওকে নিয়ে ছবিগুলো অনেক লেট হয়, কষ্ট বেড়ে যায়। মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে 5,000 টাকা বেতন পায়,
3 মাসের ছবি শেষ করলে 3 5 15,000 টাকা। ওটা যদি 12 মাসে শেষ হয় তাহলে 3 12 60,000, কত 5 12 60,000 টাকা দিতে হবে। যদি 2 বছরে শেষ হয় 1,20,000 টাকা দিতে হবে, কষ্ট বেড়ে যায়। এই জন্য বেশি কষ্টে আমি সবসময় একটা বলা আছে, জেলার ধান বেশি খরচ করে না। আপনি বললেন যে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে অনেক সময় লাগে, তার শিডিউল করে। আমরা যদি বলি যে বরবাদের পর তাণ্ডব কিন্তু 1-2 মাসের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে সিনেমা। ওদের 1 বছর আগে শিডিউল দিয়ে থাকতে বলি। আমি যখন শিডিউল নেই, আমার ছবি কিন্তু 2-3 মাসের মধ্যে আমি ছবি শেষ করি। আমি গিয়ে সাবানাকে ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন, আমি আপনার উপরে একটা ছবি করবো। কবে থেকে লাগবে আপনি আমাকে দেন, কতদিন লাগবে আমাকে 25 দিন দেন। একসাথে তো পারবো না, আমি একসাথে দরকার নাই, কখন দিবেন আমাকে ডেটটা দিয়ে দেন, কিন্তু 3 মাসের ভিতরে আমার 25 দিন দিবেন। আজকে থেকে 6 মাস পরে হোক বা 3 মাস পরে হোক, আমাকে 6 মাস পরে দেন, এর আগে আমার দরকার নাই। তখন ওরা ওই 2 মাসের মধ্যে আমাকে প্রতিদিনের শিডিউল দেয়, আমি 2 মাসের মধ্যে শেষ করি। এখানে তাই হতে পারে। আপনি কি তাকে কোনো সময় কল করেছিলেন কিনা? না না, আমি ওখানে করবো না, আমি করলাম না, ও ব্যস্ত হয়ে গেছে। ওখানে করলে সে চেষ্টা করলো আমাকে অতি সহজে শর্ট টাইমে আমাকে শিডিউল দিতে পারবে। ভাই একজন আরো একজনের কমেন্ট করছে যে আপনি কি শাকিব খানের সাথে খুব আছে কিনা, সবসময় শাকিব খানের কথা শুনলেই আপনি না, খুব থাকবে কেন, ওখানে 2টা ছবি করেছে, ব্যবসা করেছে ছবি। একটা আমার নিজের প্রোডাকশন, আমি ব্যবসা করেছি বাবুটির যুদ্ধ, রাজ্জাক ভাই আলমগীর সাহেব ছিল, সেখানে সাকিব ছিল, কপি ছিল। আমার কেন খুব থাকবে, ওই আমি ওর উপরে খুশি। ওকে নিয়ে প্রযোজকরা ছবি বানিয়ে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে। এটাই তো হওয়া উচিত। নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না, ছবি দেখবে না। আপনি হিসাব দেখে হিসাব খুব প্রশংসা করলেন, শরীফুল রাজে নিয়ে প্রশংসা করলেন, তাকে নিয়ে কি কোনো সিনেমা বানানোর কোনো পরিকল্পনা রয়েছে আপনার? আমি গল্প লেখার পরে যদি আমি মনে করি রাজকে দিয়ে এই ক্যারেক্টারটা মানাবে, আমি তার কাছে যাব। তার মধ্যে একজনের আবার মতামত লাগবে, যেখানে কি পরিচালক থেকে বড়, প্রযোজক বড়, মানে চয়েসে প্রযোজক টাকা লগ্নি করবে 70 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা। আমি নিলেই তো প্রযোজক মানবে না। আমি কার পিছনে টাকা খরচ করবো, আমাকে আমার স্যাটিসফাই হতো। আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে, তখন প্রযোজক ছাড়া তো হয় না। আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না। ভাই আমার একটা প্রশ্ন সেটি হলো গিয়ে যে আপনি বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক, দীর্ঘদিন ধরে আপনি সিনেমা ইন্ডাস্ট্রি। আমার প্রশ্নটা হলো গিয়ে যে আপনি মানে স্বীকার করবেন কিনা বর্তমান যে সিনেমা পরিচালনা এই জায়গাটা থেকে সরে গিয়েছে, আপনার এটা মনে হয় কি? বুঝি নাই বর্তমানে থেকে পরিচালনার যে জায়গাটা, আমরা যদি আরো সহজ করে বলি, একটা হলো এফডিসি কেন্দ্রিক পরিচালক, আরেকটা হলো এফডিসি বাইরের পরিচালক। না, এই কথাটা বলবে না। এফডিসি কেন্দ্রিক কোনো পরিচালক, বাইরে কেন্দ্রিক কোনো পরিচালনা, পরিচালক। এবারে আমি চলচ্চিত্র নির্মাণ করছি, আমি এফডিসিতে করি নাকি বাইরে করি, এটা দিয়ে তো কিছু প্রশ্ন আছে না। যে কোনো পরিচালনা সিনেমা সেই শিল্পের আতুরঘর, এই আতুরঘর থেকে আসলে এখন আপনাদের যাদের আমরা চিনতাম, তার পরবর্তী প্রজন্ম যারা ছিলেন, আসলে তাদের সাথে তো আমরা সিনেমার সংখ্যা, পরিচালনা করবার সংখ্যা কম দেখছি। এটি মানে যাদের এখন প্রযোজক কমে গেছে, এই জন্য প্রযোজক কমে গেছে। ওরা এখানে লগ্নি করতে চায় না। অনেক ব্যবসা নতুন বেরিয়েছে। একটি ছবিতে 1 কোটি টাকা 90 লক্ষ টাকা খরচ হবে। আমি 1 বছর পর আমার টাকাটা লগ্নিটা মানে আসার জন্য আমি সিনেমা মনে করেন কিনা এটা আপনারা সিনিয়র যারা আপনারা কিংবদন্তি, তাদের ব্যর্থতা কেন মনে করেন? হোয়াট ফর যে আপনাদের আসলে না কেন আমাদেরটা তাদেরটা আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে। এখন স্বামীর বাড়িতে যাবার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে, এটা কি আমাকে করবে? তাহলে আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক গল্প শুনেছি এফডিসি সিনেমা নিয়ে। আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের শিষ্যরা এফডিসিতে সবসময় সিনেমার ব্যস্ততা দিয়ে কাজ করে। এক শিল্পে অনেকগুলো সিনেমা, কেউ সকালে শুটে এখানে বসে, কেউ সকালে শুটে ওই ফ্লোরে বসে, সবসময় জমজমাট একটা পরিবেশ থাকে এফডিসির প্রোগ্রাম।
সেই জায়গা থেকে সিনেমা বের হয়ে গেছে বলা যায় এখন। আর industry- কারণ আছে তো, সেটাই আসলে কারণ আছে তো। কারণটা হচ্ছে কি, সিনেমা হল কমে গেছে। আমার ঘরে 3 জন খায়, 3 জন খানেওয়ালা। এখন আমি যদি 2 কেজির চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি, এটা খাবে কি? বুঝে যাবে না? তো এখন যদি বেশি চলবে কোথায়? সিনেমা হল তো কম। সিনেমা হল মালিকের সঙ্গে আমার এই কম সিনেমা হলের সবগুলিতে চললেও আমার টাকাটা উঠে আসবে না, কারণ সিনেমা মানে তো অনেক টাকা লাগবে। আপনার এই কত সূত্র ধরে কয়েকদিন আগে কয়েকটা মানে সিঙ্গেল স্ক্রিনে যারা ছোট মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে বছরে শুধু ঈদ কেন্দ্রিক আসছে সিনেমা, তাছাড়া সিনেমা নেই। না, আছে। পর্যাপ্ত কোয়ালিটিফুল সিনেমা না থাকে তাহলে হল মালিকরা বছরের পর মানে 12 মাসের ভিতরে 11 মাস হয়তো হলটা খোলা রাখে। ভেঙে ফেলো, এই জায়গা থেকে ভেঙে ফেলো। তোমাকে হল রাখতে বলছে কি? আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য। আমি বলি সিনেমা আসতেছে না, সিনেমা কম, এই জন্য হল ভাঙে না। হল ভাঙে কেন? একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ের জায়গা, একটি মাঠের মতো জায়গা লাগে। সিনেমা হলের ভিতরে অডিয়েন্সের, বাইরে টিকিট কাউন্টার, তার বাইরে লোকজন অপেক্ষা করবে, নাস্তা খাবে, বিরাট বড় জায়গা। তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর 1 মাসের সেলের পর আমার 1 লক্ষ টাকা বা 50,000 টাকা আমার সলিড আসে, সব কিছু দিয়ে 50 টাকা কম না আসবে। এখন প্রতি মাসে যদি 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা করে আসে, আমি বছরে কতই পেতাম? 5 লক্ষ, 6 লক্ষ। আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ের জায়গায় আমি যদি 10 তলা বিল্ডিং করি, মার্কেট করি 5 তলা, তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালামি পাবো এবং ভাড়া পাবো 10-15-20 লক্ষ টাকার উপর। তাহলে আমি সিনেমা বানিয়ে আমার লাভটা কি? কিন্তু মানুষের হল ছিল, আপনারা যখন সিনেমা দিতেন তখন প্রতি মাসে ওরা ছবি পেত, সেটা এখন পাচ্ছে না। এখন পাচ্ছে না, বানাচ্ছে না তো। সিনেমা হল কমে গেছে এই জন্য। ওই যে ব্যবসাটা ভালো হবে সিনেমা হল থেকে মার্কেট করলে, মানে মার্কেটে চলে গেছে। সিনেমার দরকার নাই। সিনেমার দরকার না থাকলে আমি বানাবো করে, খাবে কি? ওই যে রান্নার কথা বললাম, 3 জনের রান্না, আমি 2 কেজি চালের ভাত রান্না, খাবে কি? সিনেমা হল নাই, আমি এতগুলি ছবি বানাবো, চলবে কোথায়? কোয়ালিটিফুল ছবি না আসার কারণে কি এটা এরকম? কেউ কেছে কোয়ালিটি, তুমি কি বোঝো? কোয়ালিটি লাগে না ছবি বানাতে, ছবিতে গল্প লাগে, আর কিচ্ছু লাগে না। গল্প দেখে হ্যাঁ, 100%। তোমাকে আমি বলি, তোমাকে আমি রাগ হচ্ছি না কিন্তু। উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক হচ্ছে কি দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন। কথাটা কি সঠিক? অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই। ওদের ছবি তো চলবেই, তাই না? চলবেই। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার একটা ছবি এসেছিল, ছবিটির নাম শক্তি। প্রথম দিন, দ্বিতীয় দিন মারাত্মক ভালো গেছে, তারপরে চলে না। ভারতের 26টা প্রভিন্সে এক একটা সার্কিটে কয়েক কোটি টাকা করে মানে সার্কিট কিনে নিয়েছিল সিনেমা হল মালিক। প্রত্যেকে মার খেয়ে গেছে, 2 দিন পরে আর ছবি চলে। কেন? গল্পটা মানুষের পছন্দ নাই। 1948-এর কিসমত নামে একটি ছবি ছিল, 1944-এ তানহা নামে একটি ছবি ছিল, তারপর 1950-তে আসলো নায়াদো, তারপরে আসলো গঙ্গা যমুনা। ওই একই গল্প, একই ঘোরাঘুরি। বাপ ছেলে খুনি, ছেলে ডাকাত, বাপ খুনি, বা বাপ খারাপ, ছেলে খুনি। এইগুলি করতে করতে মানুষ এই গল্পের উপরে ত্যক্ত হয়ে গেছে। ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ, অমিতাভ বচ্চন ক্রিমিনাল, বাপ ছেলেকে গুলি করে ফেলেছে। এগুলি আর কত দেখবে? দেখে নাই। এই গল্পটা দিলীপ কুমার দেখে নাই। আমার প্রশ্ন শেষ প্রশ্ন, যে কথা বললেন আসলে আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা, সেখান থেকে জানতে চাই। গত ঈদটাও দেখেছি আমাদের সিনেমা খুব ভালো গিয়েছে, ঈদে এবার ঈদটাও খুব ভালো যাচ্ছে। এই যে সিনেমা যে ভঙ্গুর দশা, ঈদ পরবর্তী সময়টুকু আমাদের সিনেমার জন্য ভালো হবে বা কি পথ বলবেন আসলে এই ভঙ্গুর দশা কাটিয়ে উঠবে আবার বাংলা সিনেমা রাখতে যদি সব ভালো কাটিয়ে উঠতে একজনের ছবি ভালো যাচ্ছে, এটা দিয়ে কাটিয়ে ওঠার কোনো সুযোগ নেই। অনেকগুলো নায়ক হতে হবে, অনেকগুলো সিনেমা হল হতে হবে। এই এত কথা বলো না তো, শেষ হলে বলো না, আমি চলে যাবো। এমনি আমি কিন্তু টায়ার্ড,
তোমাদের তিনখানে এরকম 1 ঘন্টা করে কথা বলেছে। হ্যাঁ, কি যেন বলছিল ওই যে কিরণের পথটা আসলে বাংলাদেশ না, উত্তরণের কিন্তু নায়ক নায়িকা লাগবে নতুন অনেক, অন্তত 1/2 ডজন মিনিমাম লাগবে নায়ক নায়িকা। সিনেমা হল লাগবে, অটোমেটিক মানুষ সিনেমা দেখতে যাবে, মানুষের অবসর সময় আছে কিন্তু। অনেক জায়গায় সিনেমা হল না, আমাদের দেশ ব্রাহ্মণবাড়িয়া টাউনে একটি সিনেমা হল না। ওখানে একটি সিনেমা হলে কিন্তু মানুষ ঘুর ঘুর করে যায়, অনেকদিন সিনেমা দেখে না। ব্রাহ্মণবাড়ির লোকেরা ভৈরব গিয়ে ছবি দেখে না, কুমিল্লার লোক ফেনী দিকে ছবি, ফেনীর লোক চিটাগাং গিয়ে দেখে না। প্রত্যেকটা সিনেমা হলে আসতে না, সিনেমা নাই। আগেই বললাম যে ব্যবসাটা বেশি হয়, মার্কেট বানালে সিনেমা হল করে না, এই জন্য আস্তে আস্তে আমাদের চলচ্চিত্রের ভাটা পড়েছে। এই তো, ওকে। রঞ্জু ভাই, আপনাকে অনেক দর্শক ভালোবাসে, শুধু লাভি লাভ, কিন্তু একটা জিনিসও জানতে চাচ্ছি, আপনি সাকিব খান অপু বিশ্বাস কি এক হবে কিনা, আপনি মুরব্বী দেখে তখন কি এক করে দিবেন কিনা? সাকিব আজকে আছে, কালকে কিন্তু আর ভালো লাগবে না। অনেক দেখে ফেলেছে, কদিন পরে কিন্তু আর ভালো লাগবে না। অপু বিশ্বাসকে এখন দেখে না, কম দেখে আমার মনে হয়, জানি না বেশি দেখে কিনা। আগের মতো ছবি নাই তাদের। দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায়, নতুন নায়ক নায়িকা চায়, নতুনত্ব গল্প চায়। ওগুলি যখন কমে যাবে, চলচ্চিত্র কমে যাবে। আমি এখন অডিয়েন্স